উপস্থিত সকলকে আমার অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা অদ্ভুত অনুভূতি এই সময় হচ্ছে, সেটার কারণ হলো যে আজকে লোকায়ন তার যাত্রা শুরু করছে। এই যাত্রার দিনে আমার যেটা প্রথমেই মনে পড়ছে সেটা হলো যে 1981 সালে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1981 সালের 20শে সেপ্টেম্বর একটি সংগঠন গড়ে তুলেছিলাম। এরকমই একটা পরিবেশ ছিল, সেটা অবশ্য অন্দরমহলে ছিল, আমাদের 150 শহীদুল্লাহ কলা ভবনে। সেখানে অনেক বিশিষ্ট ব্যক্তি ছিলেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, যারা জ্ঞানের সাগর হিসেবে সেই সময় বেশ দাপটের সাথে আমাদের নিজেদের এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং বাংলাদেশে তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও তারা বিশেষ অবদান রেখেছেন। বেশিরভাগ সেই শিক্ষকই এখন পৃথিবীতে নেই, দু একজন ছাড়া। আর নাজিম মাহমুদ নামে আমাদের একজন ডেপুটি রেজিস্ট্রার ছিলেন, যিনি তার গুণের জন্যে, নানা রকম গুণের জন্যে, সাংস্কৃতিক গুণের জন্যে তিনি বিশিষ্ট হয়ে উঠেছিলেন। তো এইসব মানুষের মধ্যে থেকে আমরা একটি সংগঠন শুরু করেছিলাম এবং সেই সংগঠনটা এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে। তো সেই কথাটা মনে করে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এই আমরা শুরু করি অনেক সময়, রবীন্দ্রনাথের কথা আছে যে আমরা শুরু করি কিন্তু শেষ করি না। তা অন্তত শেষ না করা ভালো যদি কিনা সেটাকে চালু রাখি। আজকে দিনে এখানে যখন একটা নতুন সংগঠন তৈরি হচ্ছে, সেটার প্রথম প্রত্যয় হওয়া উচিত যে আমরা এটাকে চালু রাখবো। এটা সহজ কাজ না, কোনোভাবেই সহজ কাজ নয়। এবং আমরা যখন করেছিলাম তখন সহজ না থাকলেও এখনকার চেয়ে সহজ ছিল। তার কারণ হলো এখন প্রতিকূলতার অনেক উপাদান যুক্ত হয়েছে আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটি জীবন, কি বলে, প্রত্যেক জীবনের সাথে। এই প্রতিকূলতা একদিকে রাজনৈতিক, একদিকে সামাজিক, তারপরে দারিদ্র্যের ব্যাপারও আছে। দারিদ্র্য তখনও ছিল, দারিদ্র্যের ধরন পাল্টেছে আর কি। তারপর চিন্তা চেতনার অনেক সংশ্লেষ ঘটেছে, যেটা কিছু ভালো কিছু মন্দ এইসব মিলিয়ে একটা জটিল অবস্থা তৈরি হয়েছে। এইসব জটিলতার মধ্যে থেকে যেখানে মানুষ শুধু অর্থের দিকে, প্রতিপত্তির দিকে এবং ক্ষমতা গ্রহণের বা ক্ষমতা সংরক্ষণের দিকে নজর বেশি দেয়, সেখানে এই কবিতা শুনতে আসা, গান শুনতে আসা, ছবি আঁকতে যাওয়া বা বই পড়া অথবা এরকম নাচের অনুষ্ঠান দেখতে আসা বা সেগুলো ধারণ করা, এটা খুব বেশি ঘটে না। আমরা বিচ্যুত হয়ে গেছি অনেক। আমার মনে আছে যে আমরা যখন কবিতা পড়তাম, এই রবীন্দ্র ভবনটা, তখন রবীন্দ্র ভবন ছিল না, তখন ওটা 3টে আলাদা আলাদা ভাগে ছিল, নামও রবীন্দ্র ভবন ছিল না। ওটা বাণিজ্য বিভাগ তৈরির জন্যেই তৈরি হয়েছিল, কিন্তু যাই হোক সম্ভবত ওটা তখন কোনো নাম হয়নি। এটা 81, 82, 83, 84 সালে। তখন ওখানে একটা যে বট গাছটা এখন বড় হয়ে গেছে, ওই বট গাছটা তখন খুব ছোট ছিল। সেই বট গাছের নিচে আমরা কবিতা পড়তাম। 1000, 1500, 2000 মানুষও ওই পুকুর, একটা গর্ত ছিল, সেই গর্ত ঘিরে মানুষ দাঁড়িয়ে বসে কবিতা শুনেছে। এক অদ্ভুত লাগে, মানে এখন বিস্ময় জাগে যেটা কি সত্যি সত্যি ছিল, কিন্তু সত্যি তো ছিলই। এই অডিটোরিয়ামে আমরা আবৃত্তির অনুষ্ঠান করেছি। আবৃত্তিরা আমাদের আরও একাধিক অনুষ্ঠান হয়েছে যেগুলোর সাথে গান ছিল। এই অডিটোরিয়ামে জায়গা দেওয়া যায়নি। আপনারা চিন্তা করুন যে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সিট ক্যাপাসিটি কত, আমি জানি না এখন কত, কিন্তু তখন 2300 ছিল। এই 2300 সিট ভর্তি হয়েছিল। মানুষ গান শুনেছে, কবিতা শুনেছে, আলোচনা শুনেছে, অনেক বক্তৃতা শুনেছে ঘন্টার পর ঘন্টা। এবং সেই বক্তৃতা আবার কখনো কখনো আলোচনার যারা শুনছে শ্রোতা, সেই শ্রোতারা আবার সেই বক্তৃতার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। এই ব্যাপারগুলো, এই যে সচেতনতা, এই ব্যাপারগুলো আমার কাছে এখন মনে পড়ছে এবং খুবই ভালো লাগে যে যদি সেরকম একটা সমাজ আমরা আবার করতে পারি। তো লোকায়ন একটা উদ্যোগ নিয়েছে,
সমস্ত উদ্যোগই প্রশংসনীয়, কেননা এটার ভিতরে সততা আছে। এই সততার নিয়ে, সততার শক্তি নিয়ে তারা চলুক। আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই যে তারা যেন বহুদূর চলতে পারে। অনেক চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করে চলতে পারে, এইটুকু আমার কামনা। আর ছোট্ট দুই একটা কথা বলি, সেটা হলো যে আমরা যেমন বই পড়তে এখন আর আগ্রহী না, ভুলে গেছি। তা বই পড়ার বিকল্প হিসেবেও তো কিছু কাজ আমরা করতে পারি। আমি বলছি না যে বই না পড়ে আপনি বিকল্পটা চিন্তা করুন, বইটা পড়তেই হবে, আমাদের চেষ্টা করতে হবে বই পড়া। আমরা যখন আলোচনা করছি, আমি দুটো ছোট্ট ঘটনা বলি। এই ঘটনাটা যখন শুনবেন তখন একটু নাড়া দেবে মনে। তো এরকম আলোচনা ঘরোয়াভাবে হোক, ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে করা দরকার। আপনারা জানেন যে ধীরেন্দ্রনাথ দত্ত নামে একজন বিশিষ্ট রাজনীতিক ছিলেন আমাদের দেশে। খুব সাদামাটা মানুষ, খুবই সাধারণ জীবনযাপন করতেন। কখনো তার মানে জৌলুস ছিল না জীবন চলার মধ্যে, কিন্তু তিনি অনেক বড় বড় কাজ করে গেছেন। বাংলাদেশে যে বাংলা ভাষায় কথা বলতে হবে, এটা যে রাষ্ট্রীয় ভাষা হতে হবে, সেটা তারই প্রস্তাব ছিল। সেই প্রস্তাব দিলেন, তখন কিন্তু কেউ ভাবেনি যে এটা একটা বিখ্যাত ব্যাপার হয়ে যাবে, যে ইনি প্রস্তাবটা দিচ্ছেন। আচ্ছা, পরে কি হলো, উনি এক সময় মন্ত্রী হয়েছিলেন পাকিস্তানি আমলে, ওই সম্ভবত যুক্ত ফ্রন্টের সময়। আচ্ছা, তারপরে তার মন্ত্রিত্ব চলে যায়, অথবা তিনি পদত্যাগ করেন, যেটাই হোক। যেদিন মন্ত্রিত্ব চলে যায়, তার পরের দিন তার বাড়ি ছিল কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি, তখনকার কুমিল্লা আর কি। তিনি কুমিল্লা যাচ্ছেন। তো কুমিল্লা যখন যাবেন ঢাকা থেকে, তখন একটা তৃতীয় শ্রেণীর ট্রেনের টিকিট কেটে কমলাপুর স্টেশনে বসে আছেন। তাহলে আপনি চিন্তা করুন যে একজন মন্ত্রী, যিনি কালকে মন্ত্রী ছিলেন, পদত্যাগ করেছেন, তিনি চলে যাবেন, তার দেশের বাড়ি যাচ্ছেন, তৃতীয় শ্রেণীর একটা ট্রেনের টিকিট কেটে যাচ্ছেন। তার আর্থিক অবস্থা কি ছিল, তার মানসিকতা কি কেমন ছিল, তিনি কতটা সিম্পল সাধারণ মানুষ ছিলেন, এবং সেই মানুষ থাকাটা কতটা প্রয়োজনীয় আমাদের সময়, সেটা একটু ভাবার বিষয়। এইভাবে কি আমরা জীবনকে চিন্তা করতে পারি না? আমার বড় পোশাক, বড় পদ, বড় টাকা ইত্যাদি না হলে কি আমার জীবন চলতে পারে না? এইভাবে তো আমরা ভাবতে পারি। আরেকটা ত্যাগের কথা বলি, সেটা হলো যে আপনারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কথা শুনেছেন। তার ঘটনা সবাই জানেন, কিন্তু ওই ছোট্ট একটি জায়গা আমার ভীষণ ভালো লাগে, যে যখন তিনি পাকিস্তানের করাচিতে একটা প্লেন হাইজ্যাক করবেন, যে পাকিস্তানে তিনি চাকরি করছেন, তাকে বাংলাদেশে আসতে হবে, মানে যুদ্ধক্ষেত্রে আসতে হবে, যুদ্ধ করবেন। তো যুদ্ধে আসার জন্য কি করলেন তিনি চিন্তা করলেন যে একটা প্লেন যদি আমি হাইজ্যাক করতে পারি বা নিয়ে নিতে পারি, নিয়ে যদি উড়ে যেতে পারি, সেটা কোনোভাবে যদি ভারতের মধ্যে পৌঁছাতে পারি, তাহলে হবে কি ভারতের মাধ্যমে আমি বাংলাদেশে চলে আসতে পারি। এই জন্য তিনি করলেন কি, একটা টার্গেট করলেন, একটা ওই যে প্রশিক্ষণ বিমানে। তিনি তো আর প্রশিক্ষণ দেন না, তিনি ছিলেন নিরাপত্তা সংক্রান্ত কর্মকর্তা ওই এয়ারপোর্টে। তখন ওই একজন প্রশিক্ষক, তার নাম সম্ভবত সোহেব মিনহাজ একটা প্লেন নিয়ে উড়বে প্রশিক্ষণের জন্য। তো যতক্ষণ পর্যন্ত প্লেনটা না উঠছে, মানে ক্লিয়ারেন্স না পাচ্ছে কন্ট্রোল টাওয়ারে, ততক্ষণ পর্যন্ত উঠতে পারছে না। আর ওড়ার আগ মুহূর্ত ছাড়া এই প্লেনে ওঠার সুযোগও নাই মতিউর রহমানের। যখনই শোয়েব মিনহাজ ক্লিয়ারেন্স পেয়ে গেছে কন্ট্রোল টাওয়ারে, তখনই ইনি সেখানে সিগন্যাল দিলেন যে থামো। এখন যেহেতু উনি নিরাপত্তা সংক্রান্ত অফিসার, সেহেতু মিনহাজ ওড়ার আগে ওই নিরাপত্তা সংক্রান্ত অফিসারের নির্দেশে থেমে গেলেন। থেমে গিয়ে ওই ক্যানোপিটা, ওই যে ক্যানোপি আপনারা জানেন যে একটা সাদা অংশ থাকে উপরে, প্লাস্টিকের মতো, ওইটা উঠিয়ে জিজ্ঞেস করছেন, হ্যাঁ কি স্যার, কি ব্যাপার? ওই জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে উনি করেছেন দ্রুত বেগে প্লেনের মধ্যে উঠে গেছেন। প্লেনে উঠে গিয়ে ক্লোরোফিল দিয়ে ওর মুখে চেপে ধরে তাকে অজ্ঞান করে ফেলে প্লেন নিয়ে তিনি চলে এসছেন। এই যে চলে আসলেন, এই আশাটার মধ্যে যে বীরত্ব, প্রকৃতপক্ষে আসলেন তো না, আসতে তো পারলেন না। শেষ পর্যন্ত কি হলো, এই
ক্লোরোফর্মের অ্যাকশন শেষ হয়ে গেলে ও ওই যে মিনহাজ তিনি জ্ঞান ফিরে পান এবং তিনি আবার কন্ট্রোল টাওয়ারে খবর দিয়ে দিতে সক্ষম হন। ওটা একটা পাহাড়ের মধ্যে ছিল, অনেকক্ষণ ধরে প্লেনটা চলেছে কিন্তু তারপরে শেষ রক্ষা হয়নি। ওই যখন সে জ্ঞান ফিরে পায় এবং কন্ট্রোল টাওয়ার 4টে প্লেন দিয়ে আবার ওই প্লেনকে আক্রমণ করতে যায় বা ধরতে যায়, সেই সময় মিনহাজ একটা বাটন টিপে দেয়, যেটা এক্সিট বাটন বলে, সেটাতে দুজনই ছিটকে গিয়ে পড়ে এবং দুজনই মারা যায়। তো এই যে দুঃসাহসিকতা, একটা জীবন বাজি রেখে দেশকে ভালোবেসে দেশের জন্য যুদ্ধ করতে আসলে তিনি তো চাকরি করতেন, ভালোই ছিলেন, কিন্তু এরকম একটা ত্যাগ যে তিনি স্বীকার করতে পারেন, এইরকম ব্যাপারগুলো যদি আমরা মানুষের সামনে বেশি আনতে পারি, আমরা কিন্তু পড়ি না বলে জানি না, শুনিও না। ফলে আমাকে এই জিনিসগুলোকে মানুষের মধ্যে ঢুকে দিতে হবে। গান সহ অন্য অন্য যে সমস্ত কার্যক্রম একটা সাংস্কৃতিক সংগঠন করে, সেই সংগঠনের সেই কাজগুলোর মধ্যে কি একটা বড় ব্যাপার কি জানেন, একটা গানের মধ্যে যেমন তবলা থাকে, হারমোনিয়াম থাকে, মানে তাল থাকে, লয় থাকে, তারপরে অনেকগুলো যন্ত্রের একটা সিনক্রোনাইজেশন থাকে, ওই শৃঙ্খলাটা কিন্তু মানুষের জীবনেও দরকার। আপনি খেয়াল করবেন যে সুরের যদি একটু এদিক ওদিক হয়ে যায়, গান শুনতে চট করে কানে লেগে যায় যে না এটা ভালো হলো না। এই কবিতা পড়ছে যে এত সুন্দর আমাদের ইয়েরা উজ্জ্বলরা পড়ে গেলেন, এই শোনার মধ্যে যদি কখনো থেমে যায় কেউ অথবা একটু গতির বিচ্যুতি ঘটে, তখনই কিন্তু ওটা আর কানে ধরে যায়, না ভালো লাগছে না। এই যে একটা শৃঙ্খলার ব্যাপার রয়েছে ছন্দের মধ্যে, সুরের মধ্যে, এই শৃঙ্খলাটাকে আমাদের জীবনেও ধরতে হবে। আমি চাই যে এরকম চিন্তা নিয়ে লোকায়ন এগিয়ে যাক এবং আমরা যতটুকু আমাদের জায়গা থেকে সহযোগিতা দিতে পারি আমরা নিশ্চয়ই দেব। এবং আমি বলি যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটার যথেষ্ট স্কোপ রয়েছে। আমাদের এখানে যে ছাত্র উপদেষ্টা মহোদয় আছেন, তার উৎসাহ তো আমি অভিভূত হই। এরকম মানুষ এবং তার মতো আরও মানুষ এখানে আছেন, আমরা যেন একটু সম্পৃক্ত করতে পারি, করে এগিয়ে যাই, এই কামনা করি। সবার জন্যে আবারও শুভেচ্ছা রইল। এই লোকায়ন 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর বেঁচে থাকুক এবং সমৃদ্ধ করুক বাঙালিকে, বাংলাদেশকে এবং পৃথিবীকে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য